জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ডিবি অফিসে 6 সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশ মশকরা, মন্তব্য হাইকোর্টের। স্বাভাবিক গতি প্রবাহে রাজধানীর জনজীবন, পুলিশি বাধায় ব্যর্থ বিক্ষোভের প্রচেষ্টা। এবং বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা, জানালো বিজিএমইএ। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশরাফ শশী। সংবাদ শিরোনাম দেখছিলেন। VSL Angle Channel HB VSL Vikrampuর Steel Limited। এবার বিস্তারিত। সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সহ 14 দল। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে, যেটি বাস্তবায়ন করবে সরকার। তিনি আরও জানান, সম্প্রতি দেশব্যাপী আন্দোলনের নামে নাশকতা দমন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় 14 দলের পক্ষ থেকে। উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে 14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। গণভবনে 14 দলের বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন তিনি। রেজওয়ান ফয়েজের বৈঠকের আর কি কি বিষয় আপনার আছে, এবং এর আগেও বিভিন্ন মহল থেকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের কথা উঠেছিল, এবার 14 দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকে এই সিদ্ধান্তের তাৎপর্য কি? ধন্যবাদ। আসলে যদি জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়টি বলি, ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন তার আপনার বক্তব্যটি শুনেছেন। তারপরেও সেখানে 14 দলের অন্য নেতারা বক্তব্য দিয়েছেন, তাদের সাথে আমরা আলাদাভাবে কথা বলেছি। আসলে জামায়াত শিবির নিষিদ্ধের দাবি কিন্তু 14 দলের অনেক আগে থেকে ছিল। তারা বলছিলেন যে 14 দল গঠনের যে একটি প্রক্রিয়া যখন শুরু হয়, তখন তাদের প্রথম দাবিটি বা অন্যতম মূল দাবিদের মধ্যে একটি ছিল জামায়াত শিবির নিষিদ্ধের দাবিটি। তারা বলছেন যে এটি অনেক সময় দাবি করা হয়েছে, কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। কিন্তু এই গত কিছুদিন ধরে যে প্রক্রিয়াটা চললো এবং সারা দেশে সহিংসতা হলো, এরপরে আসলে 14 দল একমত হয়েছে এবং তারা আজকে 14 দল সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দাবিটি উত্থাপন করেছে। এবং এই দাবিটি আসলে যেহেতু 14 দল উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও 14 দলের মূল নেত্রী, কাজেই ধরে নেওয়া যায় যে এই দাবিটি 14 দল যেহেতু দাবিটি করেছে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি, এটি আসলে আওয়ামী লীগ এবং সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে হয়তো জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। এবং আমরা যখন পরে কথা বলছিলাম, তারা বলছেন যে এরই মধ্যে হয়তো সরকারের কাছে তারা দাবিটি করেছে, 2-1 দিনের মধ্যেই এই প্রক্রিয়া আমরা দেখতে পাবো। 14 দলের নেতারাই বলছেন যে আপনারা 2-1 দিনের মধ্যে এই প্রক্রিয়াটা দেখতে শুরু করবেন, যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে হয়তো সরকার সিদ্ধান্তই নিয়ে ফেলেছে বা আওয়ামী লীগ সিদ্ধান্তই নিয়ে ফেলেছে এবং 14 দল তো অবশ্যই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে জামায়াত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ হচ্ছে। এটি সরকারি প্রক্রিয়া আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই দেখতে পারবো। এছাড়াও যেটি বল কী কী অন্য আলোচনা, এই যে গত শুক্রবার
14 দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পরপরই কিন্তু সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল। আজকে একটি বৈঠক হলো এবং সেখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে এবং 14 দলের নেতারা এই গত কয়েকদিন ধরে যে সারা দেশের তাণ্ডব যে সহিংসতা সেটি মোকাবেলা করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে সেনাবাহিনী তারাও যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সব কিছু মিলে আজকে এক প্রধান এবং একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ছিল আসলে এই বিষয়টি নিয়ে কথা বলেছে, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারটি নিয়ে কথা বলেছে এবং মোটামুটি বলা যায় যে এই প্রক্রিয়া হয়তো 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ রেজওয়ান ফয়েজ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজওয়ান ফয়েজ, নিউজ রুম থেকে যুক্ত হয়েছিলেন তিনি। গণভবনে 14 দলের বৈঠকের সময়কার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম তার সঙ্গে। অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য আগামীকাল মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আন্দোলনে নিহত 150 জনের জন্য শোক প্রস্তাবও গৃহীত হয় এই বৈঠকে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই আলোচনা হয় কোটা সংস্কার আন্দোলন এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কাছে থাকা তথ্য জানান মন্ত্রিসভাকে। তিনি জানান, সরকারের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 150। আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরো 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। মন্ত্রিসভার অন্য সদস্যরাও তাদের নিজ নিজ দপ্তরে থাকা তথ্যাদি তুলে ধরেন। সিদ্ধান্ত হয় চলমান পরিস্থিতিতে গুজব ছড়ানো ঠেকাতে সতর্ক থাকবে সরকার। এছাড়া নিহতদের জন্য মঙ্গলবার দেশ জুড়ে কালো ব্যাজ ধারণ এবং উপাসনালয়ে প্রার্থনার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে আলোচনার পর মন্ত্রিসভার বৈঠকে এজেন্ডাভুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, যার মধ্যে সরকারের চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন সহ 9টি বিষয় ছিল। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে বসিয়ে খাওয়ানোকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট বেঞ্চ ওই সমালোচনা করেন। এদিকে আন্দোলনের সমন্বয়কারীরা কোনো চাপের মুখে ভিডিও বার্তা দেননি বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন অর রশিদের সঙ্গে একই টেবিলে খাবার খাচ্ছেন। রোববার এমন একটি ভিডিও আসে গণমাধ্যমের কাছে। আরেকটি ভিডিওতে সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে 2 আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানির সময় বিষয়টি নিয়ে উৎসাহ প্রকাশ করেন হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। রিটটির প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য রেখেছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 102 ধারায় বলা আছে, কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। আমরা সেই আদেশটি চেয়েছি। এদিকে 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি জোর করে নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর অন্যায় অত্যাচার করা হয় না।
জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। আমি রোজ রোজ পানি ফুটাতে পারবো না। বল তো, পানি না ফুটালে খাবো কি? আমার হচ্ছে টরমিনো। টরমিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরমিনো। দেখছেন নিউজ আওয়ার্স। উৎকণ্ঠা থাকলেও রাজধানী জুড়েই ছিল স্বাভাবিক কর্মব্যস্ততা। বেশিরভাগ এলাকাতেই ছিল যানজট। কোথাও কোথাও বিক্ষোভের চেষ্টা চালিয়ে পুলিশি বাধায় ব্যর্থ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সোমবার সকাল থেকে রাজধানী জুড়ে স্বাভাবিক পরিস্থিতিতেই চলাচল করেছে গাড়ি। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন ছিল পর্যাপ্ত সংখ্যায়। অফিস কিংবা কর্মস্থলে যেতে দীর্ঘ সময়ের জ্যামেও পড়তে হয়েছে অনেককে। কারফিউ শিথিল থাকলেও কোনো কোনো এলাকায় গাড়ি চলেছে তুলনামূলক কম, তবে বেশিরভাগ এলাকাতেই ছিল যানজট। মেট্রো রেল বন্ধ থাকার প্রভাব ছিল বেশিরভাগ সড়কেই। তবে বেলা 11টার পর থেকে বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভের চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিক্ষোভ চেষ্টাকালে পল্টন, সায়েন্স ল্যাব ও ইসিবি চত্বর থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়। শিক্ষার্থীদের ঠেকাতে বাড্ডা ও রামপুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল কড়া সতর্কতায়। এই পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা চাইবে এই পরিস্থিতি অস্থিতিশীল করার। আমরা নিরাপত্তায় আছি, আমরা জনগণকে যতটুকু দেওয়া যায় নিরাপত্তা আমরা সেভাবেই আছি। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। সাধারণ মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা শহরের সম্মানিত নাগরিকবৃন্দের জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য তাদের নিজের জীবন দিতেও আমরা প্রস্তুত রয়েছি। সাধারণ ছাত্র যারা, তাদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো বিরোধ নেই, কিন্তু যারা সন্ত্রাসী, এই জামাত শিবির এবং বিএনপির, তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। আরও কিছু সংবাদ জানাবো। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ চান ঢাকা উত্তরের প্রায় 150 শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষকরা। বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক মতবিনিময়ে তারা চলমান পরিস্থিতি সামলানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন। শিক্ষার্থীরা যখন রাস্তায়, শিক্ষকরা তখন তাদের সামলানোর উপায় বের করতে এই মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কি করা যায় তা ঠিক করতে বসেছিলেন তারা। আলোচনা শেষে তাদের সম্মিলিত পরামর্শগুলো সাংবাদিকদের জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বলেন, আহত শিক্ষার্থী ও তাদের পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে যেতে চান শিক্ষকরা, তবে সেখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না পড়েন সেই নিরাপত্তা নিশ্চিত করে। টিচাররা গেলে আবার টিচারদেরও কি অবস্থা হয় কি না হয়, এই জন্য ওনারা একটা অভয় চান যে আমরা যেন তাদের সাথে গিয়ে টিচাররাও যেন ছাত্রদের খোঁজ নিতে পারেন যারা আহত এবং নিহত আছেন। তারা আহত অবস্থায় আছেন, তাদের কাছে চিকিৎসার টাকা নেই, আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং আপনারাও আমাদের কাছে চান অ্যাড্রেস দিয়ে আমরা সেটার পুরোপুরি আহত চিকিৎসাদের পাশে সিটি কর্পোরেশন থাকবে। কি কারণে এই ঘটনাটা ঘটলো এটার অনুসন্ধান করার জন্য যদি দরকার পড়ে গবেষণাও করতে বলেছেন টিচাররা। শিক্ষার্থীদের ট্রমা কাটাতে চান তারা। বেসরকারি চাকরিতেও ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে বলে শিক্ষার্থীদের বোঝাতে চান। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলনের প্রথম দিকে 16 তারিখ পর্যন্ত কোথাও ছিল, 17 তারিখ হইতে 18 তারিখে এসেছে। নিশ্চয়ই সেখানে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি ছিল কিংবা প্ররোচনামূলক পরিস্থিতি ছিল, তারা যেন এই দিয়ে যেন বিভ্রান্ত না হয়। প্রথমত এটা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকেই এই জিনিসটা করার প্রয়োজন আছে যে আরও কিভাবে কানেক্টিভিটিটা আমরা স্থাপন করতে পারি শিক্ষার্থীদের সাথে। ঢাকা উত্তরে 150 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন সভায়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষকদের ব্যর্থতা দেখছেন অনেকে। নিজেদের কোনো দায় শিক্ষকরা দেখছেন কি? ছাত্রদেরকে দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে, সে ব্যাপারটা আমার অজানা। আপনারা আসলে আইনি সহায়তাটা কিভাবে করতে পারেন সে ব্যাপারটাও আমার জানা। যে সিচুয়েশনটা এসেছে এটা থেকে আমরা মনে করতে পারি যে আমাদের সার্বিক একটা ব্যর্থতা আছে আমাদের শিক্ষক সমাজেরও। ব্যর্থতার কথা যদি বলেন, সেই ব্যর্থতার দায়ভার তো অনেককে গ্রহণ করতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।
সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা ছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বক্তব্য শোনার পর পেনশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকে কর্মবিরতি পালন করছেন দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এর আগে শিক্ষকদের বৈঠকে সমাধান না আসায় আন্দোলন অব্যাহত রাখেন তারা। দেশের চলমান পরিস্থিতিতে পোশাক খাতের বিদেশি ক্রেতারা কিছুটা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি SM মান্নান কোচি। তবে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের কোনো ক্রয়াদেশ বাতিল হবে না বলেও বায়াররা আশ্বস্ত করেছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 4 দিন বন্ধ ছিল পোশাক খাতের উৎপাদন। এ সময় বন্ধ ছিল ইন্টারনেট সেবাও, ফলে বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ ছিল না খাত সংশ্লিষ্টদের। সোমবার বিকেলে পোশাক খাতের বিদেশি ক্রেতাদের সাথে বৈঠকে বসে বিজিএমইএ। উত্তরায় সংস্থার নিজস্ব ভবনে এ বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিজিএমইএ সভাপতি SM মান্নান কোচি। বিজিএমইএ সভাপতি জানান, সভায় দেশের ইন্টারনেট সেবা আরও উন্নত করার তাগিদ দিয়েছেন বিদেশি ক্রেতারা। রাজনৈতিক পরিবেশ এবং সব কিছুই জানে, তারা কিছুটা উদ্বিগ্ন ছিল। ইন্টারনেট সেবাটা বন্ধ থাকার কারণে সারা বিশ্বের আমাদের যারা ক্রেতা তাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যথাসময়ে যদি আমরা মালটা রপ্তানি করতে না পারি, সে কারণে আমাদের কোনো প্রকার ক্যান্সেলও করবে না এবং ডিসকাউন্টও করবে না, এবং সে বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। এছাড়া বন্দরে কন্টেইনার জট কমানোরও তাগিদ দেন তারা। বন্দরের সেবা অর্থাৎ যে কন্টেইনার জট, সেটা যেহেতু দ্রুত শেষ হয়, আমরা বলেছি যে আমরা মাননীয় মন্ত্রীর সাথে ইতিমধ্যেই সে বিষয়গুলি আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা আরও দ্রুত আমাদের সেবাটা পাই। পোশাক কারখানা বন্ধ থাকায় এ খাতে ৭,৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা। বিনা খরচে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক নেওয়ার কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বিনা খরচে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে 48 জন শ্রমিককে পাঠানো উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শ্রমিকদের বৈধভাবে বিদেশে যেতে এবং বৈধ উপায়ে প্রবাসীদের টাকা দেশে পাঠানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। এছাড়া দেশের ভাবমূর্তি রক্ষায় সে দেশের আইন মেনে চলারও আহ্বান জানান তিনি। বৈধ পথে বিদেশ গেলে পরে সম্মানের অধিকারী হওয়া যায়। বৈধ পথে আপনারা টাকা পাঠান, বৈধ পথে টাকা পাঠালে পরে আপনারা নিজেরা সম্মানিত হবেন, দেশকেও সম্মানিত করবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অবৈধ কোনো কার্যকলাপের সাথে জড়িত হবে না, সেটা আমি বিশ্বাস করি। যেভাবে গিয়েছ সেই কোম্পানি তোমাদেরকে আরো বেতন বৃদ্ধি করবে যদি তোমরা ভালোভাবে কাজ করতে পারো। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম চলছে। গত 24 জুলাই রিয়াদে বাংলাদেশ দূতাবাসে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্যক্রম উদ্বোধন শেষে তিনি জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেট থেকে প্রবাসী বাংলাদেশিরা এই সেবা নিতে পারবেন। সৌদি আরবে 30 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশে NID কার্ড ভুল সংশোধন সহ নানা সেবা পেতে ভোগান্তি পোহাতে হয় প্রবাসীদের। এছাড়া ছুটি কম থাকায় অনেক প্রবাসী কার্ড সংগ্রহ করতে পারেন না, তাই বিদেশে এই সেবা চালু হওয়ায় সৌদি প্রবাসীরা খুশি। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পর্যটন শিল্পে নেমেছে ধস। জনপ্রিয় পর্যটন স্পটগুলো শূন্য, প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনছেন ব্যবসায়ীরা। অর্থকষ্টে মানবেতর দিন কাটানোর পাশাপাশি কাজ হারানোর শঙ্কায় পর্যটনের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধলে গত 17 জুলাই থেকে বদলে যায় চেনা চিত্র। হোটেল মোটেলের আগাম বুকিং বাতিল করেন পর্যটকরা, এমনকি আগামী 5 দিনেও কোনো আগাম বুকিং নেই। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ বেকার। গত 10 দিনে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে কেবল কক্সবাজারের পর্যটন শিল্প। 8-10 দিনের ভিতর ব্যবসা খুবই খারাপ যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা চাইবো সরকারের কাছে যাতে পরিস্থিতি স্বাভাবিক হোক, পর্যটক আসুক, বেচা কিনা হোক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের চিত্র একই রকম। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের তৎপরতায় এমনিতেই পর্যটক খরায় ধুঁকছিল পার্বত্য জেলাটি। শাটডাউন, কারফিউ ধকলে বন্ধের পথে অধিকাংশ হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট। চরম হতাশা, উৎকণ্ঠায় দিন কাটছে পর্যটন সংশ্লিষ্টদের। বিভিন্ন পরিস্থিতির কারণে এই যে ছোট ছোট যারা উদ্যোক্তা পর্যটন শিল্পে, আমরা ক্ষতির সম্মুখীন। শুনশান নীরবতা রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও। গত 10 দিন ধরে অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট খালি পড়ে আছে। লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্রশিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। কাপ্তাই হ্রদের নৌযান চালকদেরও আয় রোজগার কমে গেছে। আমাদের দৈনিক 50 থেকে 60 হাজার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি একদম খারাপ, আমাদের ব্যবসা একদম নাই বললেই চলে। বেচা বিক্রি নেই, এমনি বসে থাকতে হয় আর কি। 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আজকে আমরা খারাপ অবস্থা, একটা বোর্ডও ভাড়া মারতে পারিনি। সুনামগঞ্জের হাওরে বর্ষা নির্ভর মৌসুমী পর্যটন হওয়ায় এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন হাউসবোট মালিক ও শ্রমিকরা। পরপর 3 দফা বন্যা ও দেশের বর্তমান পরিস্থিতিতে জলাঞ্জলি ঘটেছে তাদের সব আয়োজনে। মোটামুটি 17 তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রিপই ক্যান্সেল হচ্ছে। বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। সবার ফ্যামিলি খুব অসুবিধায় আছে। শুধু খালি মালিকরা না, আমাদের স্টাফরা সহ লাগায় খুবই সমস্যার মধ্যে আছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে সঙ্গীত তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার বিকেল 5:30টায় তাকে বহন করা উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 8 নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে সন্ধ্যা 6:30টায় বিমানবন্দর থেকে বের করা হয় শাফিন আহমেদের মরদেহ। আগামীকাল জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পরে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে বাবার কবরেই দাফন করা হবে তাকে। যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গিয়ে গত 25 জুলাই ভোর 6:09 শাফিন আহমেদ পাড়ি জমান না ফেরার দেশে। অনুষ্ঠিত হল শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভা। অনুমোদন পেল 5% লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত। সকালে রাজধানীর স্কাটন গার্ডেনে পুলিশ কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান কাজী মঞ্জুর আলম, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফেরদৌস আলী খান, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান সহ আরও অনেকে। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, দেশের আর্থ সামাজিক উন্নয়নে স্ট্যান্ডার্ড ব্যাংক কাজ করে যাচ্ছে। এ সময় তিনি ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও তুলে ধরেন। গ্রাহক, শেয়ার হোল্ডার সহ সবার সহযোগিতা পেলে ব্যাংক আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা তার। দেশে বাইরের খবর জানাবো। গাজা ভূখণ্ডে অবিরাম ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান। অন্যদিকে গোলান মালভূমিকে কেন্দ্র করে ইসরায়েল ও লেবাননে ক্রমবর্ধমান সংকটের প্রেক্ষিতে ইসরায়েলকে নতুন করে সতর্ক করেছে ইরান। জানাচ্ছেন রায়হান মুন্সি। অতীতে তুরস্ক আজারবাইজানের নাগোর্নো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল, এবার ইসরায়েলেও সেভাবে ঢুকতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও কি ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দেয়া হচ্ছে তা উল্লেখ করেননি তুর্কি প্রেসিডেন্ট। রয়টার্স বলছে, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তব্যে এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি। গোলান মালভূমিতে রকেট হামলার দায়ে লেবাননের হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট।
এই অঞ্চলে তারা ইরানের প্রতিনিধি হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে শুরু থেকেই ইসরায়েলে হামলায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলকে সতর্কতা দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কাণ্ডজ্ঞানহীন তৎপরতা এ অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। লেবাননে ইসরায়েলের মূর্খতার কারণে নতুন কোনো অভিযান মধ্যপ্রাচ্যে অভাবনীয় পরিণতি ডেকে আনতে পারে। এর দায়ভার ইসরায়েলকে নিতে হবে বলে হুঁশিয়ারি ইরানের। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবেই ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্তে গোলাগুলি সহ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। সংঘাতে জড়িয়ে পড়ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরাও। এমন প্রেক্ষাপটে আঞ্চলিক অস্থিরতা কমাতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। কক্সবাজারের কুনিয়াপালংয়ে বাফুফের মেগা প্রজেক্ট BFF সেন্টার ফর এক্সিলেন্সের জন্য ESIA রিপোর্ট বা পরিবেশগত ছাড়পত্র প্রতিবেদন ফিফাতে পাঠানো হয়েছে। ফিফার অনুমোদন পেলেই প্রজেক্টের কাজ শুরু করবে বাফুফে। 2022 সালে কক্সবাজারের কুনিয়াপালংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 20 একর জমি উপহার দিয়েছিলেন টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য। এরপর বাফুফেকে ছাড়পত্র দেয় পরিবেশ ও বন মন্ত্রণালয়। তবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ফিফার দাবি ছিল এনভায়রনমেন্টাল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ESIA রিপোর্ট বা পরিবেশগত সামাজিক প্রভাব মূল্যায়ন ছাড়পত্র, যেটি এতদিন ফিফাকে দিতে না পারায় থমকে ছিল প্রকল্পের কাজ। অবশেষে সেই ESIA রিপোর্ট হাতে পেয়ে এই মাসের শুরুতে ফিফাকে পাঠিয়েছে বাফুফে। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা এবার কুনিয়াপালংয়ের প্রকল্পের সেই প্রতিবেদন যাচাই বাছাই করে আগস্টের শেষ দিকে বাফুফেকে জানাবে। ফিফা থেকে সবুজ সংকেত পেলেই কাজ শুরু হবে প্রকল্পের। ESIA রিপোর্টটা আমাদের হলে তার পরবর্তী যাব। সো এই প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি। পরবর্তীতে ফিফা আমাদের জানাবে। ফিফা তখন বলবে গো হেড, তখন হচ্ছে আমাদের এটার কনস্ট্রাকশনের কাজ শুরু করার জন্য পরিবেশগত ছাড়পত্রের জন্য আমরা কাজ করব। কুনিয়াপালংয়ে 3টি মাঠ করার পরিকল্পনা আছে বাফুফের। তবে সেগুলো আর্টিফিশিয়াল টার্ফ হবে কিনা সে বিষয়ে এখনো বাফুফে কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হবে সেটিও এখনো বলতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাঁ বলার পর আমরা পরিকল্পনাটা করব। এখন যদি আমি কনসাল্টিং নিয়োগ দিয়ে আমি পরিকল্পনা করে, তো এডিশনালভাবে আমার অনেক টাকা খরচ হবে। এখন এই মুহূর্তে আমি আপনাকে টাইমলাইনটা বলতে পারবো না। ফিফার ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় 3.3 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 30 কোটি টাকা পাবে বাফুফে। অত্যাধুনিক এই টেকনিক্যাল সেন্টারে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। বয়সভিত্তিক দলগুলোর পাশাপাশি জাতীয় দলের প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হবে কুনিয়াপালংয়ে। শেখ তানভীর হাসান আরিব, ATN নিউজ, ঢাকা। শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভার। ডিবি অফিসে 6 সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশ মশকরা, মন্তব্য হাইকোর্টের। স্বাভাবিক গতিপ্রবাহে রাজধানীর জনজীবন পুলিশি বাধায় ব্যর্থ বিক্ষোভের প্রচেষ্টা। বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা, জানালো BGMEA। অস্থির পরিস্থিতির প্রভাব পর্যটন শিল্পে, লোকসানে ব্যবসায়ীরা, বেকারত্বের শঙ্কায় কর্মীরা। দেশে ফিরল সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মরদেহ, কাল দাফন। এবং ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলি অভিযানের হুঁশিয়ারি এরদোয়ানের। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।